বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত ও স্বজনদের বিক্ষোভ, তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় ফখরুল, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ। বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরেও কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য অর্থ উপদেষ্টার। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জলবায়ু পরিবর্তনে মানব সভ্যতা হুমকির মুখে উল্লেখ করে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরির পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধিবৃত্তিক যুবশক্তিকে সংগঠিত করে নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের আহ্বানও জানান তিনি। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে এসব বলেন তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ক্রমেই উষ্ণ থেকে উষ্ণতর হওয়া পৃথিবীর জলবায়ু পরিবর্তন রোধে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের সম্মেলন COP29 উদ্বোধনী অধিবেশনে ভাষণ রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শূন্য কার্বনের উপর ভিত্তি করে তৈরি করতে হবে জীবাশ্ম জ্বালানিবিহীন নতুন জীবনযাত্রা। জলবায়ু বিপর্যয়ের ক্ষতি কমাতে তার 3-0 দর্শন দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণবিহীন পৃথিবীর স্বপ্ন তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে। Our civilization is at a grave risk. জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে। বেঁচে থাকার জন্য একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আমাদের আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এই জীবনযাত্রা হবে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। The human inhabitants of this planet ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে সামাজিক ব্যবসার প্রস্তাবনা রাখেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বলেন, এই ব্যবসার মডেল পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় কাজ করবে। This will be an economy based primarily on এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। সামাজিক এই ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। চাকরি প্রার্থীর চেয়ে উদ্যোক্তা তৈরি করবে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উপর গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত এবং উন্নত হবে। young people will get prepared through new education. প্রতিটি যুবক 3-0 ভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। Will love that lifestyle. বর্তমান পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে জলবায়ু এবং পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় বিশ্বের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। প্রতি বছর COP জলবায়ু সম্মেলন করা উচিত নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বরং দরকার দীর্ঘমেয়াদী বর্জ্য নিরসনের জন্য পরিকল্পনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে। জলবায়ু অভিযোজন এবং প্রশমনে একটি বৃহত্তর তহবিল সুরক্ষিত করার জন্য এলডিসিগুলোকে কঠোর আলোচনা এবং গুরুতর প্রক্রিয়া তৈরির পরামর্শ দেন তিনি। সুচিকিৎসার দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছে ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনেরা।
দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার সারা কুক আহতদের দেখতে গেলে এই ঘটনা ঘটে। আহতদের দাবি, হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না তারা। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা, সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার। দেখা শেষে গণমাধ্যমে কথা বলতে গেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টার গাড়ি ঘিরে রেখে ক্ষোভ জানায় আহতরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। ক্ষোভ জানান সরকারের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগও তোলেন অনেকেই। জুলাই ফাউন্ডেশনের থেকে টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমরা যারা পা হারাইছি তারা জুলাই ফাউন্ডেশনের টাকা পায়নি। জুলাই ফাউন্ডেশন আমাদের খোঁজখবর নিচ্ছে না। আমাদের চিকিৎসা পুনর্বাসন, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। সবাই গুলিবিদ্ধ হয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা এখনো করা হচ্ছে না। উপদেষ্টাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান বিক্ষুব্ধরা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি রাজধানীর শেরেবাংলা নগরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আমরা জেনেছি যে বিক্ষোভকারীরা এখনো রাস্তায় অবস্থান করছে, তো তাদের আসলে বক্তব্য কি, তারা কি বলতে চাইছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা এখনও পঙ্গু হাসপাতালের সামনের যে প্রধান যে সড়কটি রয়েছে সেটি অবস্থান নিয়েছে, এখানে বিক্ষোভ করছেন সকাল থেকেই। তবে বলে রাখি যে আপনি যেটি জিজ্ঞেস করলেন যে তারা কি চাচ্ছেন, কতক্ষণ তারা এখানে থাকবেন, তাদের সবশেষ যে আলটিমেটাম তারা দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য তথ্য সহ 4 উপদেষ্টাকে তারা এখানে চাচ্ছেন, তারা এখানে আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনার পরে যদি একটি ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায় তখনই তারা এই সড়কটি ছেড়ে তারা চিকিৎসা অর্থাৎ পঙ্গু হাসপাতালে তারা যাবেন বলে জানিয়েছেন। তবে তাদের যে দাবিগুলো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, তারা অভিযোগ করেছেন তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং যে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল তাদের, সেটি এখনও অনেককে পাননি বলে অভিযোগ করেছেন। সেই নিশ্চয়তাগুলো তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে অনেক দিন ধরেই তারা কিন্তু বিভিন্নভাবে আসলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন সরকারের উচ্চ মহলের সঙ্গে, তাদের যাতে সঠিক চিকিৎসা হয়। এবং খাবারের বিষয়টা তারা অভিযোগ করেছেন, তাদেরকে সঠিকভাবে খাবারও দেওয়া হচ্ছে না, সেই অভিযোগগুলো করেছেন। তবে এইসব বিষয় নিয়ে কিন্তু আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলছেন যে তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের এই চিকিৎসার জন্য বিদেশ থেকেও কিন্তু ডাক্তার নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়। এবং যে অভিযোগ করা হয়েছে আর্থিক সহায়তার বিষয়টি, আপনি জানেন যে একটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যারা এই যে গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের আর্থিক এবং বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য, সেটিও আসলে চলমান রয়েছে। এবং সেই ফাউন্ডেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন স্নিগ্ধ, সেও এসেছিলেন, তিনিও কথা বলেছেন। সেই বিষয়ে তারা আমলে নিচ্ছেন না। তারা বলছেন যে যদি উচ্চ মহল অর্থাৎ উপদেষ্টার থেকে যদি কয়েকজন যদি আসে এবং তাদের থেকে আশ্বস্ত করে তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো বাস্তবায়ন করলেই তারা আসলে সড়ক থেকে তারা সরে যাবেন। তবে আমি জানতে পেরেছি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি আসার কথা, অর্থাৎ তিনি আসবেন, এসে এখানে কথা বলবেন কিভাবে তাদের সমস্যার সমাধানগুলো করা যায়, তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 8টার দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনিও কিন্তু এসেছিলেন, কথা বলেছেন। তারা কোনোভাবেই কর্ণপাত করছেন না, তারা একটাই দাবি জানাচ্ছেন যে উপদেষ্টা থেকে যদি কয়েকজন যদি আসেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়নের সুনির্দিষ্ট যদি তারা আশ্বাস যদি পান, তারপরে তারা এই সড়ক ছেড়ে চলে যাবেন। জানছিলাম পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভকারীদের সবশেষ খবর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট।
ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। The people will decide যে কে রাজনীতি করবে কে করবে না, and through election নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের 100 দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস এটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত, কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা তাদের খুবই বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসছেন একবার ভারত সফর করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তা জনগণের নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলানা ভাসানী এবং নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মাহফুজ বলেন, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে শামিল হবেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা সবসময় জনগণ থেকে একটা দূরত্ব বজায় রেখে চলত। এই দূরত্বটা যেন কমিয়ে আনা যায় তার জন্য কাজ করছে সরকার। এর আগে দুই উপদেষ্টা মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করেন, পরে ভাসানীর গড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জনগণের অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা মনোনীত সরকার, তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। দুপুরে পঞ্চদশ সংশোধনী বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি একথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে।
রাজধানীর পুরানো ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানার বিদ্যুৎ সংযোগ। এ সময় মালিক পক্ষ ও কর্মচারীরা বিক্ষোভ করেন এবং বিকল্প রোজগারের ব্যবস্থার দাবি জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনী সদস্যদের সাথে নিয়ে পুরান ঢাকার কামালবাগ এলাকায় যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে হট্টগোল সৃষ্টি করে। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করার বিরোধিতা করেন তারা। পরিবেশ দূষণ করতে পরিবেশ দূষণ আর চলতে আছে না, গাড়ির ধোঁয়া, গাড়িতে ধোঁয়া, এটা পরিবেশ দূষিত করতে আছে না, পার্সেন্ট এটা বন্ধ করতে। আমরা এটা কইরা খাই স্যার, মানে আপনারা যদি চান আমাদের পেটে লাথি পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাই নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী পুরো দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিবাদের কারণেই কি অভিযান মাঝপথে থেমে গেল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপসচিব। এতে তো তাদের ক্ষতি হচ্ছে। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আজকে তো লং টাইম করতে চেয়েছিলেন, তাহলে কি জনগণের তোপের মুখে আজকে ক্যান্সেল করলেন? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেইলস আমি কি বলবো, না আমরা যাচ্ছি তো ভাই, যাচ্ছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও মালিক শ্রমিকদের বিক্ষোভের পরে আর কোনো কারখানায় যাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার কারণে ট্যাক্স কমানোর পরও মানুষের স্বস্তি ফিরছে না। নগরীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠা বার্ষিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য ব্যাংকসহ সব সংস্কারে ফুটপ্রিন্ট রাখছেন তারা। মেজবা হাসানের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পার হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট দমনে টাস্ক ফোর্স গঠন, অভিযান, চাল, পেঁয়াজ, ডিম সহ নিত্যপণ্যের শুল্ক কমালেও বাজারে প্রভাব তো পড়েইনি, বরং বেড়েছে দাম। সেই সাথে উচ্চ মূল্যস্ফীতির খেসারাত গুনছেন ভোক্তা সাধারণ। এমন বাস্তবতায় অনেকটা আক্ষেপের সুরে অর্থ উপদেষ্টা বললেন, স্বৈরাচার সরকারের সময় বিশৃঙ্খল বাজারে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। স্বচ্ছতার অভাব, জবাবদিহিতা, সততার অভাব, এইটাই কিন্তু আমরা ফিল করছি। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকরা কেউ অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এই চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি যদি ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, ওদের কষ্ট পাবে। 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো। আমরা চেষ্টা করছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাই মিলে কিছুটা ক্যাভিয়ার্স আছে, কিছুটা বাধা ছিল, তার মধ্যে করে এখন সামনে আছে। তো আমরা চেষ্টা করছি অত দ্রুত হয়েছে করে নেওয়া, এবং বাংলাদেশ সমাজে একটা ইতিবাচক ধারণা আছে। আর আমাদের শেষে বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে, এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি। সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে করবে। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী কাজ করবে, তবে সর্বক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ৭১ পরবর্তী হত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং ৭২-এর সংবিধানের জন্য আওয়ামী লীগ এবং শেখ পরিবার যদি ক্ষমা প্রার্থনা করে
তবেই শেখ মুজিবুর রহমান তার প্রাপ্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। বলেন, শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা দুজনই ক্ষমতায় থাকাকালে জনগণকে কষ্ট দিয়েছেন। তাদের দুজনের পার্থক্য হলো, শেখ মুজিব একদা পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা ছিলেন। শেখ মুজিব প্রবর্তিত মুজিববাদ বাংলাদেশকে বিভক্ত করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ। আর এ কারণেই ৭৫-এ তার মৃত্যুর পর জনগণ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেখ হাসিনাকেও তার স্বৈরাচারী শাসনের কারণে ক্ষমা চাইতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত ৬,০০০-এর অধিক অবৈধ অস্ত্র, ২ লাখের বেশি গোলাবারুদ এবং এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২৫০০ মানুষকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের কর্মকর্তা কর্নেল ইন্তেখাব হায়দার খান সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে উল্লেখ করে কর্নেল ইফতেখার ভবিষ্যতে এই অবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ সন্ত্রাসী যারা জামিনে কারাগার থেকে বেরিয়ে গেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেইটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। শেখ হাসিনার পালানোর ৩ মাসের মাথায় ভারত থেকে অডিও বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে রাজনীতির মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ। ভারতীয় গণমাধ্যম এক্ষেত্রে অপতথ্য ছড়িয়ে সবচেয়ে বেশি সহায়তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অতীত কর্মকাণ্ডের কারণে ক্ষমা না চেয়ে নতুন করে রাজনীতিতে ফিরে আসা নিয়ে দেশের মানুষ এবং বিশেষজ্ঞরা কি ভাবছেন, এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। মাত্র ৩ মাস আগে রাজপথ একক নিয়ন্ত্রণে রাখা আওয়ামী লীগ এখন অন্তরালে। ছাত্র জনতার অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি প্রয়োগে হাজারের ওপর মানুষের মৃত্যু প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের বড় এই দলটিকে। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিশ্লের লোক থাকে, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না লিখছে আমার বাড়ি যদি পড়ে তোদের ওপর। সে অনুযায়ী বিক্ষিপ্তভাবে মাঠে নামার চেষ্টাও করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফ্যাক্ট ফাইন্ডিংস চেক করে এসব অডিও শেখ হাসিনার বলে নিশ্চিত করেছেন এএফপির এই সাংবাদিক। ভুয়া হওয়ার কোনো নিদর্শন পাওয়া যায় নাই এবং অবশ্যই সেগুলো এআই জেনারেটেড না, এটা আমরা কনফার্ম বলতে পারি। সো ঘুরে ফিরে এটা ইনডিরেক্টলি বললে যে কনভারসেশন সবগুলোই সঠিক। ইন্ডিয়ান মিডিয়া সাধারণ ট্রাম্প সমর্থক হিসেবে দেখিয়ে তারপর রিপোর্ট করে ফেলছে। সো ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান স্টেট সবার একটা সহযোগিতায় এক ধরনের আচরণ ঘটতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, দেশ ও সাধারণ মানুষের জন্য রাজনীতি না করায় তাদের এমন পরিণতি। তাদের সেই ভুলগুলোকে তারা নিজেরাই চিহ্নিত করতে হবে, স্বীকার করতে হবে, জনসমক্ষে আসতে হবে, জনসমক্ষে তাদেরকে এই বিষয়ে প্রকাশ্যে তাদের অনুভূতি, তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে বিভিন্ন পর্যায়ে, এবং ক্ষমাও চাইতে হতে পারে। তারা যদি এখন মনে করে যে এখানে ওখানে বিভিন্ন ছলে বলে কৌশলে তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে আবার প্রকাশ্যে আনবে এবং তাদের অধিকার দাবি করবে, তাহলে সেটি কিন্তু আসলে মানুষ গ্রহণ করবে না বলে আমি মনে করি। গুলিস্তানে পোড়া অন্ধকারাচ্ছন্ন ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রধান অফিস। আগামী দলটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যে দলীয় নেতাকর্মীরা।
আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী এবং বড় একটি রাজনৈতিক দলের এই নির্মম পরিণতির কারণ হিসেবে সাধারণ মানুষ মনে করছে তাদের কর্মসূচিগুলো জনবান্ধব ছিল না এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল। এ কারণে তাদের প্রধান কার্যালয় সেটি এখন ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিছু নয়। আগামীতে তাদের রাজনীতি করতে হলে অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানান। বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, খবরটি সত্য হলে তা অবশ্যই দুর্ভাগ্যজনক। যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র। এদিকে 0 পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আগামী বছর সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ের সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। ইতোমধ্যেই এই বিষয় নিয়ে সংস্কৃতি, গণপূর্ত ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একসাথে বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে বলেও জানান তিনি। বলেন, নতুন বাংলাদেশ সব ধর্ম, ভাষা, সংস্কৃতির মেলবন্ধনের চিত্র উঠে আসবে এবং তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিগত সরকারের সময় কিভাবে গুম, খুন ও দুর্নীতি হয়েছিল তাও তুলে ধরা হবে বলে জানান ফারুকী। 15 নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে আশা করা যায়। ইয়েস। যারা আওয়ামী লীগের দোসর হয়ে তাদের পক্ষে মতামত প্রকাশ করেছে তাদের নিয়ে এসে উপদেষ্টা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জুয়েল। বুধবার সন্ধ্যায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের 17 বছরের অত্যাচারে বিরক্ত হয়ে সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং বিএনপির সম্মিলিত আন্দোলনে 5 তারিখের বিপ্লব সম্ভব হয়েছে। সুন্দর আগামীর দেশ নির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক গমনে সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা হলেও সিন্ডিকেটের কাছে ধর্ণা দিয়ে সেই খরচ লাগছে 4.5 থেকে 5.5 লাখ টাকা বলে অভিযোগ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ডক্টর CR আবরার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ান শ্রমবাজারের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে, পূর্বের ক্ষতি মেটানো আর নতুন সংস্কারের প্রয়োজন টাস্কফোর্স। এছাড়া আলোচনা সভায় বক্তারা মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবি করে বলেন, সিন্ডিকেট সদস্যদের শাস্তির আওতায় না আনতে পারলে সিন্ডিকেট বিলুপ্ত হবে না, তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং শ্রমবাজার তদারকি করতে হবে। জুলাই গণহত্যার বিচারের দাবি করেছেন শহীদদের স্বজনরা। একই সাথে দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার 100তম দিন উপলক্ষে শহীদদের স্মরণে শোকগীতি, পথনাট্য ও শহীদী স্মৃতিকথা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইনকিলাব মঞ্চ আয়োজন করে এই অনুষ্ঠানের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণহত্যার 100তম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে শহীদদের স্মরণে কান্দে আমার মায়ের শিরোনামে আয়োজন করে ইনকিলাব মঞ্চ। 4-5 জন পুলিশ সামনে আসে, তারপরে জানো আমাকে ধরে, কলার ধরে বলে, তোর একটা গুলি পাও না, তুই কই গুলি খাবি।
জামাল মামা তখন বলে যে আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বুকে মারেন না, আমার পায়ে মারেন, তাহলে আমি জীবনে বেঁচে থাকতে পারবো। সবগুলো পুলিশ একসাথে পায়ে গুলি করে। আয়োজনে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবার তাদের স্মৃতিকথা তুলে ধরেন। মুক্ত হয়ে যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেরে আমার সন্তান ঘর থেকে বের হয়ে শহীদ হয়েছে। 7:36 কাহিনী। এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আব্দুল্লাহ আর আসে নাই। 8:10 মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। জুলাই গণহত্যায় নিহতদের মায়েরা অংশ নিয়ে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। আমাদের সন্তানদের রক্ত বৃথা হতে দিবেন না। যেই দেশের স্বপ্নে বিভোর হয়ে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, সেই দেশটা যেন পায়। শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরিবেশন করে নাটিকা। এছাড়া গণ অভ্যুত্থান নিয়ে রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি তোমার আনাস, তোমাদের কলিজার টুকরা আনাস। অনুষ্ঠান থেকে অভ্যুত্থানের শহীদদের ভুলে না যেতে আহ্বান জানান আয়োজকেরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রকাশিত সবশেষ ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সিরিজে 2-1 ব্যবধানে হারলেও পারফর্ম করাতেই এর ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। অধিনায়ক শান্ত 11 ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 23 নম্বরে জায়গা করে নিয়েছেন। শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন 9 ধাপ, তার অবস্থান 23 নম্বরে। পেস বোলিং র্যাঙ্কিংয়ে আবার চূড়ায় উঠেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন মিরাজ, 4 ধাপ এগিয়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছেন অফ স্পিনিং এই অলরাউন্ডার। শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এদিকে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারে টিম র্যাঙ্কিংয়ে 1 ধাপ পতন হয়ে 9ম স্থানে রয়েছে বাংলাদেশ। বিপিএল এর আগে ক্রিকেটে ফিরছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় লিগের দলগুলো নিয়ে টি20 একটি টুর্নামেন্ট হবে। 11 ডিসেম্বর সেটি মাঠে গড়ানোর কথা। এই টুর্নামেন্ট দিয়ে তামিম মাঠে ফিরছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20-র আগে। সো সেটা আমরা আলোচনা করব, বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। শূন্য বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে, জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত ও স্বজনদের বিক্ষোভ, তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, ফখরুল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ। বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরও কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য অর্থ উপদেষ্টার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।